এপিসোড 2 এর শুরুতেই বেইউন জিয়াং এর রুমে প্রবেশ করে আর সে তার কাছে এসে বসে তাকে বলে, আমি ছোটবেলা থেকেই এই ইয়াংবিশ রোগে ভুগছি। এই রোগ পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারবো না, তাই তুমি এই বিষয়গুলো নিয়ে কষ্ট পেও না। তখন জিয়াং তাকে জিজ্ঞাসা করে, এখন তো তার অসুখ ভালো হয়ে গিয়েছে, তাহলে কি ইয়াংশি এখন রাজপ্রাসাদ থেকে চলে যাবে? তখন সে তাকে জানায়, একবার সম্পর্ক করলে সম্পূর্ণরূপে ইয়াংবিশ নির্মূল হয় না, তাই তাকে এই প্রাসাদেই রাখতে হবে। তখন জিয়াং তাকে বলে, সে তো অনেক সুন্দরী, যদি তুমি তার প্রেমে পড়ে যাও তাহলে আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন বেইউন তাকে বলে, তুমি যদি সেদিন আমাকে না বাঁচাতে তাহলে তো আমি মারাই যেতাম। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি, তাই তুমি ভয় পেও না, তুমি আমার একমাত্র স্ত্রী। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, উই তো জিয়াং এর রুমে ছিল, তাহলে সে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? আসলে বেইউন তার রুমে প্রবেশ করার আগেই সে উইকে আলমারির ভেতরে লুকিয়ে ফেলেছিল। পরের সিনে ইয়নশির কাছে দুজন দাসী আসে কিছু ফল আর সবজি নিয়ে। এটা দেখে ইয়নশির দাসী তাদেরকে বলে, শুধু ফল আর সবজি দিচ্ছেন কেন? ভাত মাছের কোনো ব্যবস্থা নেই? তখন সেই দাসী তাকে বলে, খাবার আছে, কিন্তু সেই খাবার আপনাদের দেওয়া যাবে না। আপনি যদি মাছ খান তাহলে আপনার শরীরের রক্ত থেকে সেই মাছের গন্ধ বের হবে, তাহলে রাজকুমার সেই রক্ত কিভাবে পান করবেন? তাই রাজকুমার আদেশ করেছেন আজ থেকে আপনি এগুলোই খাবেন। এরপর সে তাকে একটা ছুরি আর বাটি এগিয়ে দেয় এবং তাকে বলে, আপনার রক্ত এই বাটিতে দিন, এটা রাজকুমারের ঔষধ তৈরি করার জন্য নিয়ে যাওয়া হবে। তখন ইয়নশি তাদেরকে কিছুই বলে না আর তার হাত কেটে রক্ত তাদেরকে দিয়ে দেয়। এরপর সেই দাসীরা ওই রক্ত বাহিরে গিয়ে ফেলে দেয়। এটা ইয়নশির দাসী দেখে ফেলে আর সে ছুটে ইয়নশির কাছে যায়। সে তাকে সবকিছু খুলে বলে আর তাকে বলে এই সবকিছু রাজকুমারীর ষড়যন্ত্র। এটা বলে সে রাজকুমারের কাছে অভিযোগ জানানোর জন্য যেতে চাইছিল, কিন্তু ইয়ংশি তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, তুমি যদি এসব কথা রাজকুমারকে বলো তখন রাজকুমারী অস্বীকার করবে আর তোমার কাছে কোনো প্রমাণও নেই, তখন উল্টো তুমিই ফেসে যাবে। এটা শুনে তার দাসী তাকে বলে, তাহলে যদি আপনি এভাবে প্রতিদিন তাদেরকে রক্ত দিতে থাকেন তাহলে তো আপনার শরীর খারাপ করবে। তখন ইয়নশি তাকে বলে, তুমি চিন্তা করো না, এই ইয়াং বিষ কোনোদিনও একেবারে নির্মূল হয় না, আর একবার মিলন হওয়ার পর এটা নেশার মতো বাড়তেই থাকে, তাই রাজকুমার আবারও আমার কাছে আসবে। পরের সিনে বেইউং আর জিয়াংকে দেখি, তারা দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন জিয়াং তার কাছে আসতে চায়। এটা শোনার পরে বেইউং তাকে নিষেধ করে দেয়, কারণ তার ইয়াং বিষ এখনো নির্মূল হয়নি। তখন জিয়াং তাকে বলে, সমস্যা নেই, আমি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব। এটা বলে সে যখন তাকে কিস করতে যাচ্ছিল তখনই বেইউন জিয়াং এর মাঝে ইয়নশিকে দেখতে পায় আর সে সাথে সাথে জিয়াংকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। জিয়াং তো বুঝতেই পারছিল না তার সাথে এটা কি হলো। তখন বেইউন তাকে বলে, আমার শরীর খারাপ করছে, তাই আমি অন্য কোনো দিন তোমার সাথে খাবার খাবো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে বেইউনের ইয়াং বিষ আবারও জেগে ওঠে আর সে ইয়নশির ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে ইয়নশিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তখন ইয়নশির দাসী রাজাকে শুনিয়ে ইয়নশিকে বলতে থাকে, আপনাকে ঠিকমতো খাবার খেতে দেওয়া হচ্ছে না, আবার প্রতিদিন আপনার শরীর থেকে রক্ত বের করে নেওয়া হচ্ছে, আপনি এটা রাজাকে কেন জানাচ্ছেন না? তখন ইয়নশি তার দাসীকে বলে, রাজকুমারের জন্য আমি সবকিছু করতে পারি, আমার দেহে যতক্ষণ প্রাণ রয়েছে আমি তার জন্য রক্ত দিতে থাকবো, আর রাজকুমারী তো রাজকুমারের ঔষধ বানানোর জন্যই আমার কাছ থেকে রক্ত নিচ্ছে। এই সবকিছু শুনে রাজা মনে মনে গিল্টি ফিল করতে শুরু করে আর মনে মনে বলতে থাকে, আমি ইতোমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। তখন ইয়নশির দাসী বাহিরে বেরিয়ে এসে দেখতে পায় সেখানে রাজা দাঁড়িয়ে আছে। রাজা তাকে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর রাজকুমার ইয়নশিকে জিজ্ঞাসা করে, রাজকুমারী তোমার কাছ থেকে আমার ঔষধ বানানোর জন্য রক্ত নিচ্ছে, তুমি এই কথা আমাকে আগে জানাওনি কেন? তখন ইয়নশি তাকে বলে, আপনার অসুখ যত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে পারবো, আর রাজকুমারী তো আপনার অসুখ সারানোর জন্যই চেষ্টা করছে, তাই আমি আমার রক্ত দিয়েছি, আর আপনার অসুখ যদি ভালো হয়ে যায় তাহলে প্রতিদিন আপনাকে আর আমার কাছে আসতে হবে না। এটা শুনে রাজকুমার রেগে যায় আর তাকে জোর করে কাছে টেনে আনে এবং তাকে বলে, তুমি আমাকে ঘৃণা করো তাই না? এজন্যই তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে বারবার চলে যাওয়ার কথা বলো। আমার ইয়াং বিষ এখনো নিরাময় হয়নি, তাই তুমি কখনোই এই প্রাসাদ ছেড়ে যেতে পারবে না। এটা বলে সে জোর করে আবারও তার কাঁধ থেকে রক্ত পান করতে যাচ্ছিল। এদিকে ইয়নশি তাকে বলছিল, আমাকে ছেড়ে দিন, আমার ব্যথা লাগছে, কিন্তু রাজকুমার তার কোনো কথাই শোনে না আর তাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তখনই রাজকুমারের খোঁজ করতে করতে সেখানে জিয়াং চলে আসে আর তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। কিন্তু ইয়ংশি তখন রাজকুমারকে বলছিল, রাজকুমার আপনি ভুল করছেন, আমি ইয়ংশি, আমি রাজকুমারী নই, তুমি সবসময় এসব কথা বলবে না, আমি জানি তুমি শুধু আমার। এটা বলেই সে তাকে কিস করতে শুরু করে। বাহিরে জিয়াং তাদেরকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায় আর কান্না করতে শুরু করে আর দৌড়ে বাহিরে চলে আসে। সেখানে এসে সে ইয়ংশির প্রতি আরো বেশি রেগে যায় আর বলতে থাকে, ইয়ংশি তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, তাই আমি তোমাকে
তোমাকে মৃত্যুর চেয়েও বেশি কষ্ট দিব। পরের সিনে বেইউন আর জিয়াংকে বসে গল্প করতে দেখি। জিয়াং বেইউনকে বলে সে তাকে অনেকদিন ঘুরতে নিয়ে যায় না, তাই সে তার সাথে ঘুরতে যেতে চায়। তখনই সেখানে ইয়নশি চলে আসে। ইয়নশিকে দেখে জিয়াং বেইউনকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে শুরু করে, আমি রাজকুমারের বৈধ স্ত্রী আর তুমি হলে উপপত্নী, তাই তোমার থেকে আমার দাম অনেক বেশি। তখন ইয়নশি সেখানে এসে বসে। এদিকে জিয়াং বেইউনের সাথে তার অসুখের বিষয়ে কথা বলছিল। ঠিক তখনই ইয়নশির শরীর খারাপ হতে শুরু করে। এটা দেখে বেইউন দ্রুত ডাক্তারকে খবর দেয়। ডাক্তার তাকে চেক আপ করে জানায় সে প্রেগনেন্ট। এটা রাজকুমারের প্রথম বাচ্চা ছিল, তাই রাজকুমার তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ইয়নশিকে তার বেইলিং এর রানী বানাতে চায়। তখন ইয়নশি তাকে বলে, আমি তো আপনার বৈধ স্ত্রী নই, আমি আপনার উপপত্নী, তাই আমি কিভাবে বেইলিং এর রানী হতে পারি? আর তাছাড়া রাজকুমারী জিয়াং আপনার জীবনে আছে। তখন রাজকুমার তাদেরকে বলে, আমি শুধু আমার সন্তানকে একটা নাম দিতে চাই, আর তাছাড়াও তোমাকে ছাড়া আমার ইয়াং বিষের চিকিৎসাও অসম্ভব। এসব কিছু শুনে জিয়াং এই বিয়েতে রাজি হয়ে যায় আর তাদেরকে মত দেয়। সে এমন ভান করছিল যে তার কাছে এইসব কিছু নরমাল, কিন্তু মনে মনে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে ইয়নশি তো মনে মনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি শুধু চাই আমার এই জীবনে আমি আমার ছেলেকে সুষ্ঠুভাবে জন্ম দিব আর এই বেইলিং এর রানী হয়ে উঠব এবং তোমাকে রাজকুমারের জীবন থেকে সারা জীবনের জন্য সরে যেতে হবে। পরের সিনে ইয়নশিকে দেখি সে অনেক সুন্দরভাবে সেজেগুজে রাজকুমারের কাছে এসেছিল। বিয়ে উপলক্ষে জিয়াং তাকে গহনা এবং পোশাক দিয়েছিল, সে ওইগুলোই পরে এসেছিল এবং সে জিয়াং এর জন্যও একটা ব্রেসলেট উপহার এনেছিল, যেটা জিয়াং মনে মনে তো নিতে চাইছিল না, কিন্তু সে নিয়ে নেয় কারণ তাকে তো রাজকুমারের সামনে ভালো সাজতে হবে। তখনই তার শরীর খারাপ করতে শুরু করে। এটা দেখে ইয়নশি তার দাসীকে বলে ডাক্তারকে ডাকতে। ডাক্তারের কথা শুনে জিয়াং ভয় পেয়ে যায়, কারণ সেই দিন রাতে তার সাথে যা হয়েছিল এইসব কিছু যদি ধরা পড়ে যায় তাহলে তার গর্দান যাবে। তাই সে রাজকুমারকে বলে সে অলরেডি একটা ডাক্তার দেখিয়েছে। ডাক্তার তাকে চেক আপ করে জানিয়েছে তার পেটে একটু সমস্যা হয়েছে, যেটা 2 দিন বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। এরপর সে রাজকুমারের কাছ থেকে অনুমতি নিয়ে সেখান থেকে চলে যায় আর অন্য একটা ডাক্তার দেখালে সে জানতে পারে সে প্রেগনেন্ট। এটা জানতে পেরে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর ডাক্তারকে বলে এই বাচ্চা সে রাখতে চায় না, তাই দ্রুত তাকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ানো হোক। কিন্তু ডাক্তার তাকে জানায় তার শরীর অনেক দুর্বল, তাই যদি সে এই বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে সে ভয় পাচ্ছে যে ভবিষ্যতে হয়তো বা রাজকুমারী আর কখনো গর্ভধারণ করতে পারবে না। এটা শোনার পরে জিয়াং সেই ডাক্তারকে ভয় দেখায় যাতে সে এইসব কথা কাউকে না জানায়, আর যদি এইসব কথা সে কাউকে জানানোর সাহস করে তাহলে সে তাকে মেরে ফেলবে। একটু পরে উই তার কাছে ছুটে আসে আর তাকে শান্ত হতে বলে। এটা শুনে জিয়াং তো তাকে একটা জোরে চড় মারে আর তাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে। তখন উই তাকে বলে এই সব কিছু সমাধান আমার কাছে রয়েছে, তুমি শুধু বেইউনের সাথে এক রাত কাটাবে আর পরবর্তীতে তাকে জানাবে এই সন্তান তারই। তখন জিয়াং তাকে বলে তোমাদের বংশের সবার গালেই এই কুৎসিত কালো দাগ রয়েছে, যদি আমার বাচ্চাও গালে সেই দাগ নিয়ে জন্মায় তাহলে আমি এটা কিভাবে লুকাবো? তখন উই তাকে বলে আমার কাছে এটা সমাধান রয়েছে। এটা বলেই সে তাকে একটা ঔষধ দেখায়। প্রথমে এই ঔষধটা তোমাকে খেতে হবে, এরপর এই বোতলের ভেতরে তোমার আর ইয়নশির রক্ত দিতে হবে, তাহলে তোমার পেটে ইয়নশির ভ্রূণ চলে আসবে এবং ইয়নশির পেটে তোমার। এটা শোনার সাথে সাথে জিয়াং তার দাসীকে ইয়নশির রক্ত আনতে পাঠায়। এরপরে সে ওই ঔষধটা খায় এবং তার রক্ত ওই বোতলে দেয়। তারপরে তার দাসীর আনা ইয়নশির রক্তটাও সে ওই বোতলের ভিতর দেওয়ার সাথে সাথেই তার পেটের কাছে একটা লাল ধোঁয়ার সৃষ্টি হয়। এটা দেখেই তারা বুঝতে পারে তাদের কাজ হয়ে গেছে, কিন্তু একটু পরেই আবারও জিয়াং এর পেটে অনেক বেশি ব্যথা হতে শুরু করে। তখন উই তাকে জানায় এটা নরমাল, তুমি ইয়নশির বাচ্চা তোমার পেটে ধারণ করছো, তাই স্বাভাবিকভাবেই এই ব্যথাটা এখন হবে। অন্যদিকে ইয়নশিরও পেটে অনেক ব্যথা হতে শুরু করে। তখন সে বুঝতে পারে এটা তো জাদুবিদ্যা, এই জাদু দ্বারা মানুষ অন্যের বাচ্চা নিজের পেটে ধারণ করে। তখন সে অনেক রেগে যায় আর বলতে থাকে জিয়াং এইবার তুমি আমার সাথে একই কাজ করতে পারবে না, আমার আগের জীবনে তুমি আমার সাথে একই কাজ করেছো আর এই জীবনে আমি তোমাকে এই কাজ করতে দিব না। এটা বলে সে তার পিচ ফুলের প্রজাপতিকে ডাকে আর তার পেটে ছুঁয়ে দেয়, যার কারণে তাদের জাদুবিদ্যা ধ্বংস হয়ে যায়। রাতে বেইউন জিয়াং এর কাছে যায়। তখন জিয়াং তাকে বলে আমি রাতে অনেক দুঃস্বপ্ন দেখি আর আমার ঘুমও ভালো মতো হয় না, তাই আজকের রাতে আপনি আমার সাথে থেকে গেলে ভালো হতো। তখনই একটা ধোঁয়া এসে বেইউনের নাকে লাগে আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে জিয়াং ইচ্ছা করেই সে ধোঁয়াটা ওখানে রেখেছিল যাতে রাজপুত্রকে অজ্ঞান করতে পারে। বেইউনকে অজ্ঞান করার পরে জিয়াং তার কাছে যেতে চায়, কিন্তু তখনই তার পেটে অনেক ব্যথা করতে শুরু করে আর সে ওখানেই জ্ঞান হারায়। সকালে যখন বেইউনের ঘুম ভাঙে তখন জিয়াং তার সামনে এমন ভাব করতে শুরু করে যেন গতকাল রাতে তার সাথে তার অনেক কিছুই হয়ে গেছে। জিয়াং বেইউনকে বলে গতকাল রাতে
সাথে তাদের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। কিন্তু বেইউন মনে মনে সন্দেহ করছিল, কারণ গতকাল রাতের কিছুই তার মনে নেই। তখন জিয়াং তাকে রক্ত দেখায় আর তাকে বিশ্বাস করানোর জন্য সমস্ত রকমের কথা বলে। এখন 1 মাস পরের সিন দেখানো হয়। বেইউন একজন গণককে বলে রাজকুমারীর পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার ব্যাপারে তাকে জানাতে আর ইয়নশির বাচ্চার জন্য দোয়া করতে। তখন গণক ভালোভাবে দেখে তাকে জানায় 2 রাজকুমারীর বাচ্চার মধ্যে একজন বাচ্চা আধ্যাত্মিক শক্তি দ্বারা পরিবেষ্টিত, তার গর্ভে ছেলে সন্তান রয়েছে আর এরকম সন্তান 100 বছরে একবারই জন্মে। সে অনেক ভাগ্যবান পবিত্র শিশু। তখন রাজকুমার অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে সেই ভাগ্যবান সন্তান কার গর্ভে রয়েছে। তখন গণক তাদের দুজনকে পরীক্ষা করতে শুরু করে আর সে বুঝতে পারে ইয়নশির পেটের বাচ্চা পবিত্র, কিন্তু তার চারপাশে অশুভ আত্মারা ঘোরাফেরা করছে। অন্যদিকে জিয়াংকে আধ্যাত্মিক শক্তি দ্বারা জড়িয়ে রাখা হয়েছে, কিন্তু তার পেটের বাচ্চা একটা অশুভ আত্মা। এটা দেখে সে তো অনেক চিন্তায় পড়ে যায়। তবে সে রাজকুমারীর এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না, কারণ সে একজন রাজকুমারী ছিল। তাই সে রাজকুমারকে জানায় সেই সৌভাগ্যবান বাচ্চাটি রাজকুমারীর পেটে রয়েছে। এটা শুনেই জিয়াং তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জিয়াং গণককে জিজ্ঞাসা করে ইয়নশির পেটে যে বাচ্চা রয়েছে সেটার ব্যাপারে জানাতে। তখন সে তাদেরকে জানায় তার দেহের চারপাশে একটা অশুভ আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় পাচ্ছি তার পেটের বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। এটা শুনে রাজকুমার তাকে বলে সে এক সময় আমার ইয়াং বিষ নিরাময় করেছিল, এটা কি তার কারণে হয়েছে? তখন গণক তাকে বলে এটা এখন জানানো সম্ভব নয়, বাচ্চাটি যখন জন্ম নিবে তখনই বলা যাবে। এটা শুনে জিয়াং আবারও ইয়নশির জন্য চিন্তা করার নাটক করছিল, কিন্তু ইয়ংশি তো আগে থেকে এই সব কিছু জানতো যে জিয়াং তার উপরে কালো জাদু করেছে, কিন্তু তার কাছে যে পিচ ফুলের প্রজাপতি রয়েছে সেটা তার সন্তানের কোনো ক্ষতি করতে দিবে না। এদিকে গণক রাজকুমারকে বলে ইয়নশির চারপাশে যে অশুভ আত্মাগুলো ঘোরাফেরা করছে সেটা রাজকুমারীর উপরেও প্রভাব ফেলবে। এটা শুনে বেইউন তাকে জিজ্ঞাসা করে তাহলে আমরা এখন কি করব? তখন সে তাদেরকে বলে ইয়নশিকে তার ঘরেই থাকতে হবে এবং রাজকুমারীর থেকে দূরে থাকতে হবে, কারণ এটা তাদের একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। এসব কিছু শুনে ইয়নশি তাদেরকে বলে আমি স্বেচ্ছায় নিজেকে বন্দি রাখতে চাই, আমি চাই না আমার কারণে রাজকুমারীর বাচ্চার কোনো ক্ষতি হোক। আর মনে মনে খুশি হয়ে যায়, কারণ সে চাইছিল জিয়াং এর কাছ থেকে দূরে থাকতে, আর এখন তো একটা বাহানাও পেয়ে গেছে। এদিকে জিয়াং মনে মনে ভাবছিল যেদিন তুমি সন্তান জন্ম দিবে সেই দিনই তোমার জীবনের শেষ দিন হবে। অন্যদিকে ইয়নশিও মনে মনে ভাবছিল দেখা যাক এবার কে জিতে। এরপরে 2 মাস পরের সিন দেখি, যেখানে ইয়নশির দাসী তাকে বলছে 2 মাস হয়ে গেল আপনি এই ঘরে বন্দি। রাজকুমার জিয়াং এর সাথে প্রতিদিনই দেখা করে, এদিকে আপনি প্রায় 4 মাসের গর্ভবতী, কিন্তু রাজকুমার আপনার সাথে একবারও দেখা করতে আসে না। তখন ইয়নশি তাকে বলে সবার ধারণা আমার গর্ভের সন্তান অশুভ আর জিয়াং এর পেটের সন্তান শুভ এবং পবিত্র, তাই স্বাভাবিকভাবেই বেইউন তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তখন তার দাসী তাকে বলে আমি শুধু আপনাকে নিয়ে চিন্তিত, তাই এইসব কথা বলছি। তখন ইয়নশি এইসব কথা ইগনোর করে আর তাকে বলে দেখো এই পিচ ফুলটা কত সুন্দরভাবে ফুটেছে আর এটার সুগন্ধ চারিদিকে ছড়াচ্ছে। আজকে রাজকুমারীর জন্মদিন, তাই এই পিচ ফুল নিয়ে যাও আর রাজকুমারকে দিয়ে আসো। এটা শুনে তার দাসী ফুল নিয়ে চলে যায় রাজকুমারকে দেওয়ার জন্য। তখন ইয়নশি একা একা বলতে থাকে আশা করি আপনি এই পিচ ফুলের সুগন্ধ ভুলবেন না, আর এই ফুলের সুগন্ধ পাওয়ার সাথে সাথে আপনার আমার কথা মনে পড়ে যাবে। বেইউন আর জিয়াং একসাথে কথা বলছিল, তখনই সে পিচ ফুলের গন্ধ পায়। তখনই তার ইয়নশির কথা মনে পড়ে যায়, অনেকদিন হয়ে গেল সে ইয়নশির সাথে দেখা করে না। তখন জিয়াং তার কাছে আসার চেষ্টা করছিল আর তাকে বলছিল আজকে আমার জন্মদিন, তাই আমি চাই আজকে আপনি আমার সাথে থাকুন, কিন্তু বেইউন তাকে নিষেধ করে দেয়। তখন সে তাকে বলে আপনি কি আজ রাতে আমার সাথে সঙ্গ দিতে চান না? এটা বলে সে তার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু স্টিল বেইউনের ইয়নশির কথা মনে পড়ছিল, তাই সে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়নশির কাছে গিয়ে দেখে সে ঘুমাচ্ছে। তখন সে তাকে ঘুম থেকে জাগায়। ইয়নশি তাকে দেখে কান্না করতে শুরু করে আর তাকে বলে আমি ভেবেছিলাম আমি হয়তো ঘুম থেকে উঠে আপনাকে আর দেখতে পাবো না। তখন বেইউন তাকে বলে আমি প্রতিদিনই তোমাকে দেখতে আসি আর তুমিও আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা বলেই সে তার কাছে আসতে চায়, কিন্তু ইয়নশি তাকে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে বেইউন তাকে জানায় তুমি কি আজ রাতে তোমার কাছে আমাকে থাকতে দিতে চাও না? তখন ইয়নশি তার কানের কাছে কথা বলে তাকে বুঝিয়ে দেয় কিভাবে তার কাছে আসতে হবে। এরপর তারা মিলিত হয়। পরের সিনে ইয়নশি আসে জিয়াং এর সাথে দেখা করতে। তখন জিয়াং তাকে বলে তোমাকে তো রাজকুমার বাহিরে আসার অনুমতি দেয়নি, তাহলে তুমি আমার সামনে কেন এসেছো? তখন সে তাকে জানায় রাজকুমার তাকে বাগানে হাঁটার জন্য অনুমতি দিয়েছে। এটা শুনে জিয়াং এর দাসী তাকে বলে তুমি জানো না তুমি যদি রাজকুমারীর কাছে আসো তাহলে তার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তুমি যখন রাজকুমারীকে এখানে দেখলে তখন
তখন তুমি এখান থেকে চলে যাওনি কেন? সেই দাসী ইয়নশিকে অপমান করছিল। তখন ইয়নশি তার কাছে আসে আর তাকে একটা চড় মারে আর তাকে বলে, তুমি জানো আমি রাজবংশের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছি, তুমি একজন সাধারণ দাসী হয়ে আমার সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে পেলে? এসব কিছু দেখে জিয়াং ইয়ানশির উপরে অনেক বেশি রেগে যায় আর সে তাকে মারার জন্য তার কাছে আসছিলই, তখনই হঠাৎ তার পেটের ব্যথা শুরু হয়ে যায়। তখন তার দাসী বুঝতে পারে তার হয়তো প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ঠিক একই সময়ে ইয়নশিরও পেটের ব্যথা শুরু হয়ে যায়। এরপর তাদের দুজনকে তাদের ঘরে নিয়ে যাওয়া হয়। একদিকে জিয়াং তার প্রসব ব্যথায় ছটফট করছিল, অন্যদিকে ইয়নশিও তার প্রসব ব্যথায় ছটফট করছিল। বাহিরে বেইউন এবং তার সৈন্যরা দাঁড়িয়েছিল আর সেই গণক আবারও গণনা করছিল। এদিকে বেইউন অনেক চিন্তিত ছিল, কারণ অপ্রত্যাশিতভাবেই তাদের দুজনার প্রসব ব্যথা একই দিনে শুরু হয়েছে। তখনই তারা আকাশে কিছু একটা দেখতে পায় আর ওই গণক তাদেরকে জানায় শুভ এবং অশুভ একই সময়ে এই পৃথিবীতে আসতে চলেছে। এটা শুনে বেইউন তাকে বলে, এর মানে আপনি কি বলতে চান, আমার একটা বাচ্চা অশুভ? তখনই সেখানে জিয়াং এর দাসী আসে আর সে রাজকুমারকে বলে, আজকে ইয়নশি বাগানে এসেছিল রাজকুমারীর সাথে দেখা করতে আর সে রাজকুমারীকে আঘাত করেছে, যার কারণে এখন তার রক্তপাত হচ্ছে। এটা শুনে গণক রাজকুমারকে বলে, ইয়নশির পেটের সন্তান অশুভ, তাই সেই বাচ্চাকে খুব তাড়াতাড়ি হত্যা করা হোক, নইলে রাজকুমারীকে বাঁচানো অসম্ভব। তখনই সেখানে তারা 4টা রঙের আলোর রোশনি দেখতে পায়, যেটা দেখে রাজকুমার গণককে জিজ্ঞাসা করে এটা কি। তখন সে তাদেরকে বলে, এগুলো স্বর্গের 4 জন আত্মা, স্বর্গ থেকে 4 জন গড এখানে এসেছে, তারা 4 জন আপনার সন্তানের রূপে জন্ম নিবে। তখন জিয়াং এর দাসী রাজকুমারকে বলে, এটা রাজকুমারীর গর্ভ থেকেই জন্ম নিবে। তখনই সেনাপতি খেয়াল করে সেই 4 জন গড ইয়নশির ঘরের ভেতরে ঢুকেছে। এটা দেখে তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মন্ত্রী তাদেরকে বলে, এই ভাগ্যবান সন্তান কি ইয়নশির গর্ভ থেকে জন্মগ্রহণ করতে চলেছে? অন্যদিকে ইয়নশিকে দেখি সে 4 জন যমজ বাচ্চার জন্ম দিয়েছে আর সে এখন অনেক খুশি, কারণ এই জীবনে সে তার সন্তানদের রক্ষা করতে পেরেছে। তখনই সেখানে বেইউন চলে আসে আর 4 জন পুত্র সন্তানকে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর গণক এসে যখন সেই বাচ্চাটিকে দেখে তখন সেই বাচ্চাটি তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমার মায়ের পেটে অশুভ সন্তান রয়েছে এটা বলার? এখনই তুমি আমার মায়ের কাছ থেকে ক্ষমা চাও। এটা শোনার সাথে সাথে সে রাজকুমার এবং ইয়নশির কাছে ক্ষমা চাইতে শুরু করে। এটা শুনে তারা তাকে ক্ষমা করে দেয়। তখন রাজকুমারের মন্ত্রী তাকে জানায়, যদি ইয়নশি স্বর্গীয় বাচ্চার জন্ম দিয়ে থাকে তাহলে রাজকুমারীর বাচ্চা কি? এটা বলতেই রাজকুমারের কাছে খবর আসে রাজকুমারী একটি বাচ্চার জন্ম দিয়েছে। অন্যদিকে দাইমা জিয়াং এর বাচ্চা কাউকে দেখাতে চাইছিল না। এটা দেখে জিয়াং তাকে বলে তাড়াতাড়ি তার বাচ্চার চেহারা তাকে দেখানোর জন্য। সে যখন তার বাচ্চার চেহারা দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, এটা আমার বাচ্চা না, এটা তো একটা দানব, তুমি তাড়াতাড়ি এখান থেকে তাকে নিয়ে যাও। এরপর সে তার দাসীকে জিজ্ঞাসা করলে জানতে পারে ইয়নশি 4 জন ছেলে মেয়ের জন্ম দিয়েছে, যারা ছিল প্রাচীনকালের 4 জন স্বর্গীয় দেবতার পুনর্জন্ম। এটা শুনে জিয়াং মানতে চায় না আর কান্না করতে করতে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব, আমি তো তার সন্তানকে নিজের পেটে ডেকে নিয়েছিলাম, আমার পেট থেকে তো এরকম বাচ্চার জন্ম নেওয়ার কথা ছিল না, কারণ আমার পেট থেকে ইয়নশির সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল। তখনই সে জানতে পারে রাজকুমার তার ঘরের দিকে আসছে। এটা জানতে পেরে সে তার দাসীকে বলে সেই বাচ্চাকে লুকিয়ে ফেলতে। বাহিরে দাসীরা রাজকুমারকে ভেতরে আসার জন্য নিষেধ করছিল। এটা শুনে তার মন্ত্রী অনেক বেশি রেগে যায়। অন্যদিকে তারা সেই বাচ্চাটিকে লুকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই রাজকুমার ভেতরে চলে আসে। রাজকুমারকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন রাজকুমার তাকে বলে সেই বাচ্চাটিকে তাকে দেখানোর জন্য। তারা ভয়ে ভয়ে সেই বাচ্চাটিকে রাজকুমারের কাছে নিয়ে যায়। রাজা যখন সেই বাচ্চার চেহারা দেখে তখন সে দেখতে পায় রাজকুমারী একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। তখনই আমরা দেখতে পাই রাজকুমার সেই রুমে আসার আগেই জিয়াং এর দাসীরা তার বাচ্চার সাথে অন্য আরেকটা বাচ্চা বদলে দেয়, যেটা দেখে রাজকুমার তো অনেক বেশি খুশি হয়ে যায় আর জিয়াংকে জড়িয়ে ধরে থাকে। তখনই তার দাসী তাকে বলে ডেলিভারির কাপড় চোপড় ধোয়ার জন্য নিয়ে যেতে চায়। সে ওখান থেকে দ্রুত কাপড় চোপড় নিয়ে বেরিয়ে যেতে চাইছিল। তখনই সেখানে ইয়নশির দাসী চলে আসে আর সে তার সাথে ধাক্কা খায়, যার কারণে তার হাতে থাকা ওই কাপড়গুলো নিচে পড়ে যায়। রাজকুমার ইয়নশিকে সেখানে আসতে দেখে তাকে জিজ্ঞাসা করে, একটু আগেই তো সে বাচ্চা জন্ম দিয়েছে, তাহলে সে এখানে কিভাবে আসলো? তখন সে রাজকুমারকে বলে সে ভালো আছে। তারা দুজন কথা বলছিল তখনই ইয়নশির দাসী সেই দানবের মতো বাচ্চাটিকে দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন ইয়নশি তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি কি একটু ভদ্র হবে না? তখন সে তাদেরকে জানায় এখানে অদ্ভুত দেখতে একটা বাচ্চা রয়েছে। তখন রাজকুমার তাকে বলে ওই বাচ্চাটির চেহারা দেখাতে। তখন সে ওই বাচ্চাটিকে কোলে নেয় আর তার চেহারা দেখে আবারও চিৎকার দিয়ে ওঠে। তখন রাজকুমার রেগে যায় আর দাইমাকে জিজ্ঞাসা করে সেই বাচ্চাটি কার। তখন দাইমা সত্যি কথা বলে দেয়, সেই
গণকটি যখন ওই বাচ্চাটিকে দেখে তখন সে রাজকুমারকে বলে এটাই সেই অশুভ বাচ্চা, এই বাচ্চাটিকে অবিলম্বে পুড়িয়ে ফেলা হোক, নইলে এটি প্রাসাদে বিপর্যয় ডেকে আনবে। তখন জিয়াং উঠে আসে আর রাজকুমারকে বলে এটা আমাদের সন্তান, তাই এটাকে তুমি মেরে ফেলতে পারো না। কিন্তু রাজকুমার তার কোনো কথা শোনে না আর সে তার সৈন্যদেরকে হুকুম করে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে উই ছুটে আসে আর সেই বাচ্চাটিকে কেড়ে নিয়ে বলে এটা আমার সন্তান, তাই আমি তাকে মারতে দিব না। এটা শুনে রাজকুমার তো অনেক অবাক হয়ে যায়। এরপর উই তাকে বলে তুমি জিয়াংকে কথা দিয়েছিলে তুমি তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে স্পর্শও করবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি, তুমি অন্য একটা মেয়েকে ভালোবেসেছো এবং সন্তানের জন্ম দিয়েছো, তুমি আসলে জিয়াং এর ভালোবাসার যোগ্যই নও। এটা শুনে বেইচেন রেগে তাকে লাথি মেরে ফেলে দেয় আর তার সৈন্যরা তাকে ধরে ফেলে। তখন জিয়াং বেইচেনকে বলে তার কথা তুমি বিশ্বাস করো না, আমি তাকে চিনি না। এটা শুনে উই জিয়াংকে বলে তুমি ভুল করছো, বেইচেন ইয়নশিকে ভালোবাসে, তোমাকে নয়। তুমি তো একটা অন্য বাচ্চা এনেছিলে, কিন্তু কি কাজে লাগলো? এটা আমাদের সন্তান, তুমি স্বীকার করে নাও। এটা শুনে জিয়াং তার উপরে রেগে যায়। তখন বেইচেনও অবাক হয়ে যায় আর জিয়াংকে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা নকল এবং অন্য আরেকটা বাচ্চা উইয়ের। এরপরও জিয়াং স্বীকার করে না আর তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, এসব কিছু আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তখন বেইচেন তাকে বলে সেই বাচ্চার গালে জন্মদাগ রয়েছে, যেটা তার বাবার গালেও আছে, তাহলে আমি এটা অবিশ্বাস কিভাবে করি? এটা বলে সে জিয়াং এর গলা চেপে ধরে আর তাকে বলে আমি এতদিন তোমার সাথে অনেক ভালো ব্যবহার করেছি এবং তোমাকে বিশ্বাস করেছি, তার প্রতিদানে তুমি আমাকে এটা দিলে। এসব কিছু বলে সে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার সৈন্যদেরকে হুকুম করে উইকে মেরে ফেলার জন্য এবং জিয়াংকেও কঠোর শাস্তি প্রদান করা হয়, যেটা শুনে জিয়াং তো অনেক বেশি রেগে যায় আর ইয়নশির গলা চেপে ধরে এবং তাকে বলে এই সব কিছু তোর জন্য হয়েছে, এসব কিছুর জন্য তুই দায়ী। তখন বেইচ্যাং জিয়াং এর হাত থেকে ইয়নশিকে ছাড়িয়ে নেয় এবং তার সৈন্যদের বলে তার গর্দান নিয়ে নিতে। তখন ইয়নশি জিয়াংকে মনে মনে বলতে থাকে এই সব কিছুর জন্য তুমি দায়ী, ভবিষ্যৎ এবং বর্তমান জীবনে এটা তোমার কর্মের ফল। এখন 1 মাস পরের সিন দেখানো হয় যেখানে বেইউন তার বাচ্চাকে আদর করছিল। তখন তার বাচ্চা তাকে বলে আমার মা তার আগের জন্মে আপনাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আপনি তাকে কষ্ট দিয়েছেন, সেই কথা ভাবলে আমার মায়ের জন্য আমার অনেক কষ্ট হয়। তখন বেইউন তো চারিদিকে খুঁজতে থাকে আর ভাবতে থাকে এই কথাগুলো তাকে কে বলছে। তখন তার বাচ্চা তাকে বলে বাবা এটা আমি। তখন বেইউন অবাক হয়ে তার বাচ্চার দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে এটাও কি সম্ভব। তখন তার বাচ্চা তাকে বলে আমার মা তোমার জীবন বাঁচিয়েছিল আর তুমি তাকে কথা দিয়েছিলে তাকে তুমি বিয়ে করবে, কিন্তু তুমি ভুল মেয়েকে বিয়ে করেছো। এটা শোনার পর বেইউন বলতে থাকে তাহলে কি সেদিন আমাকে ইয়নশি বাঁচিয়েছিল? তখন তার বাচ্চা তাকে বলে বিশ্বাস না হলে আমি তোমাকে দেখাচ্ছি। এটা বলেই সে তাকে অতীতের ওই ঘটনাটি দেখাতে শুরু করে যেদিন তার চোখ বাঁধা ছিল আর ইয়নশি তার জীবন বাঁচিয়েছে। আর জিয়াং এসে তার চোখের পট্টি খুলে দেওয়ার পর সে ভেবেছিল জিয়াংই তার জীবন বাঁচিয়েছে। এর সাথে সে এটাও দেখতে পায় গত জন্মে জিয়াং ইয়ংশিকে মেরে ফেলেছিল। এসব কিছু দেখে রাজকুমার তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে নিজের ভুলটা বুঝতে পারে। তখন তার বাচ্চা তাকে বলে জিয়াং অনেক খারাপ মেয়ে, সে জাদুবিদ্যা করে আমার মায়ের পেটে থাকা বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমার মা স্মার্ট, তাই তিনি আমাদের রক্ষা করেছেন এবং নিরাপদে জন্ম দিয়েছেন। এসব কিছু শুনে তো রাজকুমার অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ইয়নশি আমাকে এতদিন এসব কথা কেন বলেনি। তখনই সেখানে ইয়নশি চলে আসে। ইয়নশিকে দেখে বেইউন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়নশি তো বুঝতে পারছিল না যে বেইউন এরকম কেন করছে। তখন বেইউন তাকে বলে আমি সবকিছু জেনে গিয়েছি, তুমি এতদিন অনেক কষ্ট ভোগ করেছো, কিন্তু এখন থেকে আমি কথা দিচ্ছি তুমি আর কখনোই কষ্ট পাবে না এবং এখন থেকে তুমি আমার একমাত্র স্ত্রী। আমি যদি আমার ওয়াদা ভঙ্গ করি তাহলে গড আমাকে সাজা দিবেন। আমি জানি আমি সারা জীবন অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিন আর কষ্ট দিব না এবং শুধু তোমাকেই ভালোবাসবো। তখন ইয়নশি তাকে বলে আমি সারা জীবন আপনার সাথেই থাকবো। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তখন তাদের বাচ্চার আওয়াজ আবারও ভেসে ওঠে। সে তার মাকে বলে তুমি কি বাবাকে ক্ষমা করেছো? এবং তার বাবাকে বলে তুমি সবসময় মাকে ভালোবাসবে, জীবনে সুখী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর এখানেই আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভিউয়ার্স এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো ড্রামা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।